ফ্ল্যাশব্যাক। আরিয়ান গাড়িতে বসে বাম পাশের সিটে, ফোনে সুমুর একটা হাস্যজ্জ্বল ছবি। আরিয়ান গার্ড নিয়ে বেরিয়ে হয়নি। কোরিয়াতে এসে যেতে না চাইলেও মৌসেন তাকে বাধ্য করেছে যাবার জন্য। হঠাৎই গাড়ির সামনে এসে দাঁড়া এক এসইউভি। আরিয়ান ব্রেক কষে। মুহূর্তেই মুখোশধারী কিছু লোক গাড়ি থেকে নেমে দাঁড়ায়। আরিয়ান কিছু বলার আগে লোকগুলো আরিয়ানের মুখ ঢেকে টেনে নিয়ে গাড়ি থেকেই নামায়। ধীরে ধীরে ঠান্ডা বাতাস বয়ে যায়, গাড়ির শব্দ, আর তারপর পূর্ণ নীরবতা। আরিয়ান নিজের আত্মরক্ষা তো দূরে থাক, মুখ ফুটে কিছু বলারও সুযোগ পায় না। অন্ধকার কুঠুরির চোখে মুখে কালো কাপড় আর হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে আরিয়ানকে। ঘরে মেঝেতে পড়ে আছে সে, দেয়ালে পানি পড়ার শব্দ, মাটির নিচে যেন খরচা, হাত পেছনে বাঁধা, ঠান্ডায় তার দেহ কাঁপছে, শরীরের প্রতিটি জায়গা রক্তে ভেজা। বেঁধে রাখা টাইট ব্যান্ডেজে দেহের পেশিগুলো টান ধরে আছে। তার শ্বাস প্রশ্বাস উঁচু নিচু হয়ে উঠেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে প্রচন্ড। হঠাৎই দরজা খোলা বুটের শব্দ নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসে কেউ একজন। এগিয়ে এসে আরিয়ানের চোখের কাপড় খুলে দেয়। আরিয়ান নিভু নিভু চোখে সামনে তাকায়। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে তার অন্তরাত্মায় কেঁপে ওঠে। আরিয়ান তাকিয়ে থাকে, তার চোখে বিরাট এক শূন্যতা। সেই রাজের চোখে আগুন, মুখে কোনো রকম মায়া বা দয়া বোধ নেই। সিরাজ ছাঞ্চা গলায় বলে, সাহস তো কম না তোর আরিয়ান, আমার স্ত্রীর দিকে হাত বাড়াস তুই? তুই কি ভেবেছিস শেহরাজ খানের কলিজার দিকে তোর মতো একজন ছোট লোক হাত বাড়াবে আর আমি চুপচাপ দেখে যাব? আরে ওই তুই জানিস না আমি কে আর কি করতে পারি? কথাগুলো বলে সিরাজ আরিয়ানের দু হাতে ধরলো ছুরিকাত করে। মুহূর্তে ফিনকি দিয়ে ছিটে রক্ত বেরিয়ে আসে। সিরাজ দু হাতের তালুতে তুলে নেয়। তার হাতে রক্ত যেন মেহেদির পড়ার মতো মনে হয়। সিরাজ আরিয়ানের হাতের কাটা জায়গা পা দিয়ে চেপে ধরে। আরিয়ান কুকড়ে যায়, তার শরীর সহ্য করতে পারে না। সিরাজ একেবারে আক্রমণাত্মক হয়ে আরো একটু লাথি দেয় তার পাঁচরে। আরিয়ান চিৎকার করে উঠছে। সিরাজ আরো তীব্র গলায় বলল, এই সান মুখ বাঁধার পরেও ওর গলা থেকে আওয়াজ বের হয় কিভাবে? স্যান্ডি কাঁচামোচা হয়ে দাঁড়িয়ে থাকে। সিরাজ বাঁকা হেসে আরিয়ানকে বলে, তোর মতো একজন নোংরা পুরুষের কোনো যোগ্যতা নেই আমার সুমুর দিকে চোখ তুলে তাকানোর। আরিয়ানের মুখে কিছু বলতে চায়, কিন্তু তার আগে সিরাজ আরিয়ানকে তুলে দাঁড় করিয়ে মুখে শরীরের সর্বশক্তি দিয়ে ঘুষি মারে। চোয়ালে রক্ত ছিটকে গিয়ে দেয়ালে লাগে, তারপর ফেলে দিয়ে পাঁজর বরাবর লাথি মারে। স্যান্ডি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সিরাজ গর্জন ছেড়ে বলে, সান আমার স্টিক কই? স্যান্ডি গিয়ে হকস্টিক এনে সিরাজের হাতে দেয়। হাতে হকস্টিক পেয়ে সিরাজ যেন মারের আনন্দেই মেতে ওঠে। একদম পশুর মতো আক্রোশ ছাড়ে আরিয়ানের উপর। ক্লান্ত হয় না সে। সিরাজ তাতে ধোঁয়া চেপে বলে, যা আমার সেটা অন্য কেউ ছোবে না, কেউ না। আর কোনো দিনও আমার কলিজার দিকে হাত বাড়ানোর চেষ্টা করলে এমন অবস্থা করব তোর লাশটা দেখলেও মানুষ ভয়ে আটকে উঠবে। সিরাজ আরিয়ানের মাথাটা নিচু করে ধরে। আরিয়ানের আঘাতগুলো থেকে একে একে রক্ত ঝরে মেঝেতে পড়ছিল। সিরাজ আরিয়ানকে মেঝেতে ধাক্কা মেরে ফেলে দেয়। মেঝেতে গড়িয়ে পড়ে, যন্ত্রণায় ছটফটি উঠে সে। তার প্রতিটি শরীরে জয়েন্টে জয়েন্টে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। সিরাজ আরিয়ানকে আরো শক্তভাবে মেঝের সাথে চেপে ধরে, যেন ভিকটিমের কষ্ট তাকে আনন্দ দিচ্ছে। তাতে ধোঁত চেপে বলে, আমি যখন পশুত্বের খেলায় মেতে উঠি তখন সেই খেলা আমার নেশালো মনে হয়। আমি খুব আনন্দ পাই। তোর রক্ত, তোর ব্যথা সব কিছুই আমাকে আনন্দ দিচ্ছে। বর্তমান হসপিটালের কেবিন রুম। আরিয়ান হঠাৎই চিৎকার করে উঠছে। এসকে! বিছানায় উঠে বসার চেষ্টা করে সে, শরীর কাঁপে। আনকন্ট্রোলেবল ইসিজি মেশিনের শব্দ তীব্র হয়। রোজা ঘুম থেকে লাফিয়ে উঠছে। ব্রো ব্রো মম ওঠো ব্রো, কেমন একটা করছে। মোহসেন দৌড়ে এসে ছেলেকে জড়িয়ে ধরে। আরিয়ান বেটা শান্ত হও, কিচ্ছু হয়নি, তুমি হসপিটালে আছো। আরিয়ান কাঁপতে কাঁপতে বলে, ও মেরেছে আমাকে মম, ও আমাকে মানুষ ভেবে মারেনি। এর নিজে একটা পশু আর আমাকে ঠিক পশুর মতো মেরেছে। আমি আমি ছাড়বো না ওকে মম, সব কেড়ে নিব ওর জীবন থেকে। তীব্র হাইপার হয়ে যায়। রোজা দৌড়ে গিয়ে ডাক্তার ডেকে আনে। ডাক্তার ছুটে আসে। নার্স এসে সেডেটিভ দেয়। ডাক্তার দ্রুত আরিয়ানের পালস চেক করেন। ধীরে ধীরে কাঁপতে কাঁপতে নিস্তেজ হয়ে আসে আরিয়ানের দেহ। চোখ ভারী হয়ে যায় এখনো, চোখ কাঁপে তার। মোহসেন তার মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করতে চেষ্টা করে। সুন্দর একটা সকাল কেচে গেল ধীরে ধীরে। বাড়ির ভেতরে এখন বেশ নীরবতা। সকালের ব্যস্ততা শেষে এখন যেন এক টুকরো আরাম ছুঁয়ে আছে চারপাশে। বাড়ির
সকল ছেলেরা অফিসে। শাহবাজ খান, শেহজাদ খান, শারবাজ, আরবাজ, শেহরাজ সবাই যার যার কাজে বেরিয়ে গেছে। শাহরুখ গেছে একাডেমিতে, আর রেজ স্কুলে, ফিরোজা চৌধুরী বাড়িতে, অনন্যা খাতুন সকলেই হসপিটাল চলে গেছেন। বাড়ি এখন অনেকটাই ফাঁকা, শুধু সুমু, ঈশিতা আর আফিয়া খাতুন রয়েছে বাড়িতে। ঈশিতা দুপুরের খাবার খেয়ে ঘুমাচ্ছে, আফিয়া খাতুনও তাই। সুমু বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে একা। ঠান্ডা হাওয়া তার চুল উঠছে ধীরে ধীরে। দূরের আকাশে সূর্যটা একটু একটু করে ঢলে পড়ছে পশ্চিমে। তার চোখে এক ধরনের নিঃশব্দ চিন্তা, যেন মনটা কোথাও হারিয়ে গেছে। আরিনের সেদিনের করা কাণ্ডগুলো বারবার মনে পড়ে যাচ্ছে সমর। একটা দীর্ঘশ্বাস ফেলে সুমু ধীরে ধীরে ভেতরে এলো। দরজাটা টেনে বন্ধ করে ওয়াশরুমে ঢুকে পড়ল। গরম পানির নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করে একটু সময় কাটালো। পানি আর চোখের ভেতরে জল, কে জানে কোনটা বেশি উষ্ণ। 20 মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে এলো সে। সারা শরীর ভিজে, এক টুকরো সাদা তোয়ালে পেঁচানো, বুক থেকে হাঁটু পর্যন্ত। গাল দুটো গরম জলে লাল হয়ে আছে, চুলগুলো ভেজা, পিঠ বরাবর পানি গড়িয়ে পড়ছে। হাঁটতে হাঁটতে আয়নার সামনে এসে দাঁড়ালো সে। আয়নায় নিজের চোখে চোখ পড়তে সেরাজের মুখটা মনে পড়ল সুমু। মনটাকে হালকা করার জন্য সুমু অডিও স্পিকারে ডার্লিং ক্যান আই কিস ইউ বি ফেভারিট গানটা প্লে করলো সে। প্রথমে ধীরে ধীরে মাথা দোলালো, তারপর হঠাৎ যেন আবেগের ঝড় উঠলো তার ভেতর। মুড সুইং হলো আচমকা, মনটা হঠাৎ করে ভালো হয়ে গেল। গানটা যেন তার ভেতরে মেঘকে কেটে রোদ এনে দিল। সে বেডের উপর উঠে দাঁড়ালো, তাওয়ালটা সামনে নিল যেন ঠিক মতো গাঢ় হয়ে থাকে। তারপর কোমরে হাত দিয়ে গানের তালে তালে নাচতে শুরু করলো। এক একটা বিটের ছোট ছোট স্টেপ, একটু ঘুরে দাঁড়ানো, একটু জাম্প, আবার হাসি। রুমের দরজার ভেতর থেকে লক করা। এটাই যেন তার নিজের একটা ছোট্ট রাজ্য, যেখানে সে আবার বাচ্চা হয়ে যেতে পারে। কারো চোখের ভয় নেই, কারো বকাও নেই। ক্যাবিনের ঘড়িতে তখন বিকেল 3টা। শেহরাজ খান তার অফিস ডেস্কে বসে ফাইলের ভেতর মুখ মন গুজে রেখেছে। বাইরে রোদের উত্তাপ আর ভেতরে এসি ঠান্ডা। আজ তার 200 কোটি টাকার কন্ট্রাক্ট সাইন হবে। স্যান্ডিকে অনেকক্ষণ আগেই ফাইল রেডি করে আনতে বলেছে সে। হঠাৎই তার চোখ পড়ে গেল রুমের কোণে রাখা মনিটরের দিকে, যেটা অফিসের ইন্টারনাল হোম সিকিউরিটি ফেজ। চোখটা হঠাৎই আটকে গেল তার বেডরুমের লাইভ ফুটেজে। স্ক্রিনে দেখা যাচ্ছে সাদা তোয়ালে জড়ানো সোম বিছানার উপর দাঁড়িয়ে নাচছে, কোমর দুলছে, মুখে পাগলামি হাসি। ভেজা চুল থেকে পানি টপ টপ করে পড়ে যাচ্ছে ঘাড় বেয়ে পিঠে। হঠাৎই গানের তালে সে হাত ঘুরিয়ে এক পাশে ঘুরল, আর তখনই সেই দৃশ্য যেন শেহরাজের বুকে হাতুড়ি মারল। তার হাত থেকে পেনই পড়ে গেল মেঝেতে। হঠাৎ কেমন ঘামতে শুরু করলো। এসির রিমোট টিপে তাপমাত্রা বাড়িয়ে দিল, কিন্তু শরীর ঠান্ডা হলো না তার। গলার কাজটা অস্বস্তিকর মনে হলো। সে নিজের ব্লেজারটা খুলে ছুঁড়ে ফেললো চেয়ারে। ভেতরে থাকা সাদা শার্টের বোতামটা একে একে খুলে ফেলো সব। গলায় নিঃশ্বাস ভারী হয়ে আসলো। সুমুর একান্ত শিশুসুলভ মুহূর্ত তাকে একদম অস্থির করে তুলেছে। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কেবিনের মধ্যে কিছুক্ষণ পায়চারি করলো, আবারও তাকালো সিসিটিভি ফুটেজের দিকে। ভিড় করে বলল, এইটা কি করলে তুমি সুইটহার্ট? তুমি কি জানো না তুমি এমন করলে আমি নিজেকে আটকে রাখতে পারবো না? নাও আই ব্যাডলি নিড ইউ সুইটহার্ট। সে ফুটেজটি অফ করে দিল। এই মুহূর্তে সে বাড়ি ফিরবে ভেবে হাঁটা ধরল। এই ফাইল, এই কাগজ, এই 200 কোটি টাকার কন্ট্রাক্ট, এখন সব মূল্যহীন তার কাছে। তার এখন দরকার তার স্ত্রীকে। কেবিনের দরজা খোলার সঙ্গে সঙ্গে স্যান্ডি ছুটে এলো, হাতে এক গাদা কাগজ। স্যার, আপনি কোথায় যাচ্ছেন? সেরা আজ কোনো উত্তর দিল না। গম্ভীর মুখে দীর্ঘ পথে হেঁটে চললো লিফটের দিকে। স্যার, আমাদের নিউ প্রোডাক্ট লঞ্চের কন্ট্রাক্ট পেপারে আপনাকে আজই সাইন করতে হবে, না করলে 200 কোটি টাকার প্রজেক্ট ক্যান্সেল হয়ে যাবে। প্লিজ স্যার। কিন্তু ততক্ষণে সেরাজ লিফটে ঢুকে দরজা বন্ধ করে ফেলেছে। স্যান্ডি হতবাক। এই সেই শেহরাজ খান যে কাজের সময় কাউকে এক চুল পর্যন্ত ছাড় দেয় না, যার কাছে সময় মানি টাকা। আর আজ সে ভাবুকে তাকিয়ে রইল। লিফটের ভেতর সেরাজ চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। মনিটরে সেই দৃশ্য ভাসছে। বিড়বিড় করে বলল, তুই জানো না তোমার একটা ভেজা চুল আমার গোটা দুনিয়া ঘুরিয়ে দিতে সক্ষম? লিফট থেকে বেরিয়ে গাড়িতে উঠে স্টার্ট দিল সে। ব্রেকে চাপ দিয়ে গিয়ার বদলে দিল। তীব্র স্পিডে গাড়িটা ছুটে চলল। প্রতিটা ইট, রাস্তাঘাট, সিগন্যাল সব যেন ধোঁয়াশায় মিশে যাচ্ছিল, কিন্তু অন্য কোনো দিকে নজর নেই তার। তার মনে তখন একটা দৃশ্য, একটা পাগলি মেয়ে তার বিছানার উপর দাঁড়িয়ে
গান গাইছে, নাচছে। সিরাজ মুচকি হেসে পড়ল। তোমার খান সাহেব ছুটে আসছে তোমার কাছে, সব কিছু ফেলে শুধু আমার পাগড়িটাকে নিজের বুকে টেনে নিতে। এই ভালোবাসা, এটা আর কোনো কাজ, কন্ট্রাক্ট টাকার ভাষায় মাপা যায় না। আমাকে এইভাবে ডিস্টার্ব করার মাসুল তোমার ভোগ করতে হবে সুইটার। 20 মিনিটের মধ্যে সিরাজ বাড়ির সামনে এসে পৌঁছালো। গাড়ির দরজা খুলে সে কোনো দিকে না তাকে সোজা হাঁটা দিল নিজের রুমের দিকে। প্রতিটি পা যেন ভারী, প্রতিটি নিঃশ্বাস তীব্র এক অস্থিরতা তার। রুমের দরজায় এসে দাঁড়িয়ে থমকে গেল কিছুক্ষণ। ভেতর থেকে দরজা বন্ধ। সিরাজ গভীর দৃষ্টি দিয়ে একবার তাকালো রুমের দরজার দিকে, তারপর পকেট থেকে মাস্টার কি বের করলো, চাবি দিয়ে দরজা আনলক করে সামনে তাকিয়ে রইল। সুমা এখনো বাচ্চাদের মতো মজা করেই নাচছে, আয়নার সামনে দাঁড়িয়ে হাতে কোলবালিশটা নিয়ে এক একটা বিচে নাচের স্টেপ দিচ্ছে। তার চোখে মুখে আনন্দের আলো। হঠাৎই সুমুর চোখ গেল আয়নার দিকে। আয়নার প্রতিফলনে শেহরাজ সুমুর চোখে মুহূর্তেই বড় হয়ে গেল। হাতের তালু মুঠো করে ফেলল, গলায় যেন কথা আটকে গেল। হাত থেকে কোলবালিশটা থাপ্পাস করে নিচে পড়ে গেল। সুমু ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো। শেহরাজ খান দাঁড়িয়ে আছে, দরজা গা ঘেঁষে, চুল এলোমেলো, শার্টের বোতাম খোলা, চোখে ঘোল লাগা নেশা। সুমু অবাক, সে নিজের দিকে তাকায়, তাহলেটা গায়ে, চুল অগুছালো, গালে লালচে আভা। হায় আল্লাহ, মনে মনে বলে সোমো। তারপর পেছনে ঘুরে দিল তো ওয়াশরুমের দিকে। ওয়াশরুমের ভেতর ঢুকলেও ওয়াশরুমের দরজা লাগাতে পারল না সোমো। একটা শক্ত হাত এসে সুমুর কবজি ধরে ফেলল। সুমু থমকে যায়, খান সাহেব ছাড়েন, আমি ওয়াশরুমে যাচ্ছিলাম। কিন্তু সিরাজ কিছু শোনে না। চোখে তার শুধু আগুন, কিন্তু সেই আগুনে কোনো রাগ নেই, আছে নেশা, গভীর জ্বালাময় ভালোবাসার এক অদ্ভুত সুন্দর নেশা। সে সুমুকে চেনে। ওয়াশরুমের থেকে বাইরে এনে দেয়ালের সাথে চেপে ধরে। সুমুর নিঃশ্বাস ঘন হয়ে ওঠে। সে কাপা কাপা গলায় পড়ল। আপনি আমাকে ছাড়েন। এরা চুপচাপ তাকিয়ে রইল সুমুর হিচে বন্ধ করে রাখা চোখের দিকে। তারপর তার ঠোঁট নেমে এলো সুমুর কানের পাশে। নিঃশ্বাসে ভেসে এলো একগুচ্ছ নেশালো কথা। আজ তো একটা সুস্থ সবল জামাই থাকতে কোলবালিশ কেন? সুমু চুপ করে রইল। সিরাজ আবারও বলল, তুমি জানো কি করো তুমি আমার সাথে? তুমি আমায় বাঁচতেও দাও না, মরতেও না। সুমুর গলা শুকিয়ে যায়। সিরাজ ধীরে ধীরে সুমুর কপালে ঠোঁট ছোঁয়। আপনি তো অফিসে ছিলেন, বাড়িতে কেন? সুমুর নিঃশ্বাস কেঁপে উঠল। সে ধীরে ধীরে বলল। সিরাজ আরো মিশে দাঁড়ায় সুমুর সাথে। সুমুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বল। তার ঠোঁট সুমুর কানের আরো কাছে গিয়ে থামল। আমি ফাইল সাইন না করে বেরিয়ে এসেছি বেব। আসার সময় সান বলল 200 কোটির কন্ট্রাক্ট হাতছাড়া হবে, কিন্তু তখন আমার মন মস্তিষ্ক সব তোমার হটনেসের মধ্যে গেঁথে বসে আছে। আমার মাথায় তখন শুধু তুমি আর কিছু না। ইস, আমার বউটা এত হট কেন? তখন মন মস্তিষ্ক গেঁথে গিয়েছিল বলে এখন শরীরটাকেও তোমার মধ্যে গেঁথে দেওয়ার জন্য চলে এসেছি। এই টাওয়েলটা যদি আরেক ইঞ্চি নিচে নামতো, আমি হয়তো কেবিন থেকে গাড়ি না হেলিকপ্টারে উড়ে চলে আসতাম, এক মুহূর্ত দেরি না করে। সুমু কাঁপতে কাঁপতে ফিসফিসিয়ে বলল, খান সাহেব, বাজে কথা না বলে ছাড়ুন, আমার খেয়াল ছিল না রুমের মধ্যে ক্যামেরা আছে। ভাগ্যিস মনে ছিল না। তোমার এই পাগলামো আমার শরীরের তাপ বাড়িয়ে দিয়েছে সুইটার। তুমি জানো না তোমার এক একটা নাচের স্টেপে আমি কতবার মরেছি। বড্ড বেশি ডিস্টার্ব করে দিয়েছো আজ। দয়া করে ছেড়ে দিন, একটু আগেই শাওয়ার নিয়ে এসেছি। আর আপনি এই অসময়ে কাজ ফেলে, কন্ট্রাক্ট ফেলে কেন এসেছেন বাড়িতে? কতগুলো টাকা লস হবে আপনার। সান বলল 200 কোটির কন্ট্রাক্ট হাতছাড়া হয়ে যাবে যদি আমি সাইন না করি। কিন্তু সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল যদি আমি এখন বাসায় না যাই তাহলে তার থেকেও বড় কিছু হাতছাড়া হয়ে যাবে। তুমি যদি স্লিপ করো আর এই টাওয়েলটা হঠাৎ খুলে যায় আর আমি যদি সেটা চোখের সামনে থেকে না দেখতে পাই, ওই চিন্তা আমার মাথায় আগুন ধরিয়ে দিয়েছিল সুইটার। সুমু চোখ খুলে তাকালো, রাগী স্বরে বলল, অসভ্য, নির্লজ্জ, বেশরম, ঠোঁটকাটা লাগামহীন পুরুষ। সিরাজ ঠোঁট কামড়ে হাসল। 200 কোটির লস দিয়ে বাড়িতে এসেছি, সেই দুঃখে এখন আমার কচু গাছের সাথে গলায় দড়ি দিতে ইচ্ছে করছে। আর এখন যদি বাড়িতেও লস দেই তাহলে তো আমি একদম শেষ। কেমন বউ তুমি? তোমার স্বামীর এত বড় লস হয়ে যাচ্ছে আর তুমি আটকাতে পারছো না। চলো এখন তোমার স্বামীর এই লসটা আটকাও। কিছুতেই যেন
এই কন্ট্রাক্টকে লস না খাই আমি। সুমু আহাম্মকের মতো তাকিল সিরাজের। সুমু ভেজা এক গোছা চুল হাতে তুলে নিল, চুলের সাথে নাক ছুঁয়ে বুক ভরে চুলের সাহান টেনে নিয়ে বলা, তোমার নাচ, তোমার পেছনে গড়িয়ে পড়া বিন্দু বিন্দু পানি, টাওয়েলের নিচে লুকানো তোমার উষ্ণ শরীর, সব মিলিয়ে তুমি একটা জ্বলন্ত অগ্নিয়গিরি। আর আমি, সে ফিসফিসিয়ে উঠছে, আমি সেই আগুনের ঝলসে আজ সব কিছু ফেলে ছুটে এসেছি। কন্ট্রাক্ট, টাকা, লাভ সাইন সব একদিকে আর তুমি একদিকে। একটু থামলো সেহরা, চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস ফেলে আবারও বলল, তুমি জানো সুইটহার্ট, তোমার হট ড্যান্স দেখে আমি ঘেমে যাচ্ছিলাম। এসির টেম্পারেচার বাড়িয়ে দিয়েছি, ব্লেজার খুলেছি, তারপর শার্টের বোতাম একে একে খুলে ফেলেছি, তবু আমি নিজেকে ঠান্ডা করতে পারিনি। দেন কেবিনের মধ্যে পায়চারি করতে করতে মনে হলো আমার আগুনের উৎস তো তুমি, তাই তোমাকে ছাড়া এই আগুন নেভানো সম্ভব না। সিরাজ একটু থেমে আবারও বলল, সুমু ড্যান্স উইথ মি সুইটহার্ট। চোখ কুচকে তাকালো, ওঠোট বাঁকিয়ে বলল, নাও ইন দিস টাওয়েল। সিরাজ ছোট কামড় মুচকে এসে বলল, Yes, now just like this, you, me, this room and a rhythm that only our hearts can hear. হ্যাঁ, এখনই ঠিক যেমন আছো তুমি, আমি, এই ঘরটার এমন এক সুর যেটা শুধু আমাদের হৃদয় দুটোই শুনতে পারে। তারপর আবার এক ধাপ এগিয়ে এসে তার চিরচেনা কঞ্চে কুঞ্চুটি আর কামনা মেশানো সুরে বলল, Trust me, no one has ever danced with fire, but tonight I will, because you my volcano are erupting and I am ready to burn. আমার কথা বিশ্বাস করো, আগুনের সাথে কেউ কোনোদিন নাচ করেনি, কিন্তু আজ আমি করব, কারণ তুমি তো আমার আগুন, আমার আগ্নেয়গিরি, আর আমি তাতে পুড়ে যেতেও রাজি আছি। সুমুর গাল লাল করে সরে যেতে চাইলো, কিন্তু সেরাজ সুমুর কোমরের চারপাশে হাত রেখে বলল, Let me hold you, let me lead, and I promise by the end of this dance, even your anger will be out of breath. আমায় একটু জড়িয়ে থাকতে দাও, আমায় তোমার সাথী হতে দাও এই নাচে, কথা দিচ্ছি এই নাচ শেষ হতে হতে তোমার রাগটাও হার মেনে যাবে। সেরাজ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো সুমুর দিকে, তারপর হঠাৎ ছোট একটা পাগলামি ছুলিয়ে পড়ল, তুমি জানো এই টাওয়েল পরে যেভাবে তুমি ড্যান্স করছিলে, মাই গড, ইট ওয়াজ ইললিগাল, ইট ওয়াজেন্ট এ ড্যান্স, ইট ওয়াজ এ ড্যাম অ্যাটমিক বোম। সেটা কোনো নাচ না, সেটা ছিল একটা বোমা যেটা আমার চোখের সামনে ফাটছিল। সুমু থমকে গেল, চোখ কুচকে বলল, সেরাজ আপনি আসলে পুরোপুরি পাগল। হেসে বলল, পাগল তো হবই, হ্যাঁ তো হট তুমি। আমি কেবিনে বসে শার্ট খুলে এসির নিচে দাঁড়িয়েও ঠান্ডা হতে পারিনি, মনে হচ্ছিল তুমি আমাকে পুড়িয়ে মারছো। তারপর ধীরে ধীরে এগিয়ে এলো সুমুর কানের কাছে, ফিসফিস করে বলল, That towel, that wet hair, and that sinful little dance, you should come with a warning label. Sweetheart, you are dangerous. এই টাওয়েল, এই ভেজা চুল আর তোমার এই নাচ, এগুলোর জন্য একটা সাবধান বার্তা থাকা দরকার, কারণ তুমি একদম ভয়ঙ্কর সুন্দর। সুমু মুখ ঘুরিয়ে ফেললো লজ্জায়। সেরাজ হালকা গলায় বলল, So now, before I die of desire, would you please dance with me? Just one private, forbidden dance only for me. তাই বলছি, একটুখানি নাচো আমার সঙ্গে, চুপি চুপি, শুধু আমার জন্য প্লিজ। সুমু মাথা নেড়ে সম্মতি জানালো। সেরাজ আলতো হাসলো, সুমুকে ছেড়ে দিয়ে অডিও স্পিকারে গান প্লে করলো। গান শেষ হতে সেহরা সুমুর দিকে একবার তাকালো, সে চিরচেনা গভীর দৃষ্টিতে, চোখে মায়া, ঠোঁটে এক চুপচাপ দৃঢ়তা নিয়ে অডিও স্পিকারে আলিবাই গানটা বেজেই উঠল। সুমু হঠাৎ নিজেকে সেরাজের বাহুর মাঝে আবিষ্কার করলো। খান সাহেব, সেরাজ কোনো উত্তর দিল না, শুধু চোখের ইশারা চুপ করিয়ে দিল সুমুকে। সে ধীরে ধীরে এগিয়ে চলল রুমের ভেতর থাকা জানালা বন্দির দিকে। সেখানে ছিল একটা ইনডোর পোল, যার উপর ভেসে আছে শত শত আর্টিফিশিয়াল পদ্ম ফুল। পুলের পাশে এসে সেরাজ সুমুকে ধীরে ধীরে নিচে নামিয়ে দিল। তারপর এক মুহূর্ত দেরি না করে রিমোট কন্ট্রোল দিয়ে রুমের সব আলো নিভিয়ে দিল। সেরাজ সেন্টার টেবিলের উপর থেকে আরেকটা রিমোট তুলে নিয়ে চাপ দিল। মুহূর্তেই পুলের পানির নিচে থাকা এলইডি লাইটগুলো জ্বলে উঠল। পদ্ম ফুলগুলো এক এক করে যেন পাপড়ি মেলে ধরতেই লাগলো আলোর। লাল, গোলাপি, নীল,
পার্পেল আরো বিভিন্ন রঙের আলো জ্বলে উঠলো। সবকিছু যেন থমকে গেছে। সুমু হতবাক হয়ে তাকিয়েছে চারিপাশে। এই ছোট ছোট ফুলের মাঝে আলো যেন ফেরিটেলের মতো জ্বলছে, আর তাদের প্রতিফলন পানির উপর নাচছে। সেরাজ এক পা দুপা করে সুমুকে নিয়ে পানির ভেতরে নামলো। পানি কোমর পর্যন্ত উষ্ণ আর আরামদায়ক। দুজনে ধীরে ধীরে সেই রঙিন আলোয় মেশা জলে একে অপরের মুখোমুখি দাঁড়ালো। সেরাজ সুমুর কপালের উপর পড়ে থাকা ভেজা চুল সরিয়ে দিয়ে বলল, আমি ভালোবাসা শুধু বলে নয়, অনুভব করিয়ে বোঝাই। ফুলের পানি তখন আলোর প্রতিফলনে এক এক মুহূর্তে রূপ নিচ্ছিল স্বর্গীয়। সেরাজ সুমুর কোমর জড়িয়ে রেখেছে। ভেজা শরীরে তার ছোঁয়া যেন আগুন ও জলের মিশ্রণে সুমুর দেহে পড়ছে। সুমু ঠোঁট কাঁপে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু সেহরাজ তার আগে সুমুর কপালে ঠোঁট ছুঁয়ে বলল, এখন শুধু অনুভব করার সময়, কথা বলার নয়। তার ঠোঁট নামলো গাল বেয়ে গলায়। প্রতিটি ছোঁয়া যেন ধৈর্যের পরীক্ষায় মতোই দীর্ঘ আর গভীর হয়ে উঠল। সুমু নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সে হাত সেহরাজের বুকে ছেঁকে রেখেছিল। সেটা বাধা ছিল না, ছিল আত্মসমর্পণ। ভেজা চুল তার পিছে আটকে আছে। সেরাজ হাত সেই ভিজে চুলে বেয়ে কোমরের নিচেই নামলো। সে খোল লাগা কঞ্চে বলল, তোমার প্রতিটা গভীর নিঃশ্বাস আমার হৃদয়ের ঝড় তুলে দিচ্ছে। সুমু চোখ বন্ধ করলো। তাকে আর কিছু বলতে হলো না। সেরাজ তার সুমুর উষ্ঠ চেপে ধরলো। একটু বেশি গভীরতা, একটু বেশি দাবি নিয়ে রাজত্ব চালাতে শুরু করলো। এই ছোঁয়া শুধু ছোট ছোঁয়ায় সীমাবদ্ধ নয়, বরং আত্মাও ছুঁয়ে যাওয়াতে মরিয়া হয়ে উঠল। পুলের পানি তাদের চারপাশে ঢেউ তুলে উঠেছিল, আর তারা ক্রমে একে অপরের শরীরে জড়িয়ে ধরেছিল। পুলের চারপাশ নিস্তব্ধ। পুলের পানি গড়িয়ে পড়েছে সুমুর চুল বেয়ে, বক্ষ ছুঁয়ে কোমরের কাছ অব্দি। সেরাজ হাত বাড়িয়ে তার ভেজা চুলগুলো আলতো করে পেছনে সরিয়ে দিল। সুমু সেরাজের দিকে তাকে কিছু বলতে চাইল, কিন্তু শব্দ বের হলো না। শুধু শরীরটা এগিয়ে গেল সেরাজের বুকের দিকে, আর নিজেই যেন হারিয়ে গেল সেরাজের দু হাতের বন্ধনে। সেরাজ তার দু হাতে সুমুর মুখ ধরে কপাল, চোখ, ঠোঁট সবকিছু তার ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় ভরিয়ে দিল। তারপর ধীরে ধীরে নামলো বিউটি বনে। দুজনেই পরস্পরের ভিজে শরীরের মাঝে হারিয়ে যেতেই লাগলো পানির নিচে। তাদের পা একে অপরকে খুঁজে নিচ্ছিল সুমুর উড়ুতে সেরাজের আঙ্গুলের ছোঁয়ায়। সুমুর কোমরে নেমে আসা দৃষ্টি আর মৃদু স্পর্শে শরীর কেঁপে উঠল সমর। সুমু আবারও চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে উঠল, খান সাহেব। সেরাজ থেমে গেল না, বরং ফিসফিসিয়ে সুমুর কানের কাছে মুখ নিয়ে বলল, আজ আবার পুরো শেহরাজ খানকে অবাধ্য, অসভ্য আর ব্যাডলিভাবে উৎসর্গ করছি তোমার কাছে। সুমু আর কিছু বলল না। তারপরের মুহূর্তে তারা দুজনে যেন সময়ের বাইরে চলে গেল। নীরব পানিতে ধীরে ধীরে ভালোবাসা রূপ নিচ্ছিল মিলনের পূর্ণতায়। সুমুর পিছে হাত বুলিয়ে ধীরে ধীরে সুমুকে নিজের শরীরের সাথে গভীরভাবে জড়িয়ে নিল সেহরাজ। পুলের পানির মধ্যে তারা হারিয়ে গেল এক আবরণহীন সত্যিকারের ভালোবাসায়। পুলের পানি দুলছিল, পদ্মফুল গড়িয়ে যাচ্ছিল এক কোণে। রুমে থেকে ভেসে আসছিল অ্যালিবাই গানের সুর। প্রেমের গভীরে দুটো শরীর যেন নিঃশব্দে পাগলামি করে যাচ্ছিল একে অপরের মধ্যে নিজেকে খুঁজে পেতে। প্রাইভেট হাসপাতালের ভিআইপি কেবিনে শুয়ে আছে আরিয়ান, মোহসেন, রোজা, অনন্যা খাতুন বসে আছে। কেউ চোখ মুছে, কেউ চুপচাপ। একজন নার্স এসে ধীরে বলল, রোজা বলল, একজন ভিজিটর এসেছেন, নাম রায়ান চৌধুরী, মানে মাফিয়া রায়ান চৌধুরী। এখন হঠাৎই বিছানায় থাকা আরিয়ান চোখ মেলে তাকায়। কথা বলতে কষ্ট হয় তার। তারপরে ফিসফিস করে বলল, ওকে আসতে দাও। মোহসেন বলল। আরিয়ান কিন্তু বেটা, তোমার তো কথা বলা বারণ। ব্যথায় ফিসফিস করে বলল। আরিয়ান সবাই বাইরে যাও। তুমি ঠিক বলছো তো? চোখ বন্ধ করে বলল। প্লিজ লিভ। সবাই বেরিয়ে যায়। দরজা বন্ধ হয়। দরজা করে ভেতরে এই ঠোকে রায়ান চৌধুরী। প্যান্টের পকেটে হাত, গলায় হালকা চেইন, চোখে বিদ্রুপ। একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে, পা তুলে দেয় বিছানার পাশে রাখা চুলে। রায়ান ঠান্ডা গলায় বলল, এই তো আমার পুরনো বন্ধু, চোখ খুলেছিস দেখি। বাঁচলি, নট ব্যাড। তুই বেঁচে আছিস দেখে ভালো লাগলো। আরিয়ান চোখ বন্ধ করে কিছুক্ষণ থাকে, তারপর ধীরে চোখ মেলে তাকায়। আরিয়ান কষ্টে ফিসফিস করে বলল,
তুই আসবি জানতাম। রায়ান হেসে পড়ে। আমার নাম রায়হান চৌধুরী। ড্রামা মিস করি না। জানতাম তুই আমাকে ডাকবি, কারণ তুই তো জানিস তোর সবচেয়ে খারাপ সময়েও আমি হাসি। দেখ, আজও আমি হাসি। আরিয়ান শ্বাস নিতে কষ্ট হয়, কথা ভেঙে ভেঙে বল। আর এসকে আমাকে খুব বাজেভাবে মেরেছে। সেটা নিয়ে কি করতে চাস? আবার সুস্থ হয়ে গিয়ে সিনেমার মতো ডায়লগ দিবি? আই উইল গেট হার ব্যাক। আরিয়ানের কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। সে আবার বলে, সুমুকে আমার চাই, যা করা লাগে করব। তবু ওই মেয়েকে আমি আমার করেই ছাড়বো। রায়ান চুপচাপ তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর ঠোঁট চেপে হাসে। তুই জানিস, তোকে দেখে আমার এখন গা কুলাচ্ছে। একটা সময় তোকে ভাইয়ের মতো দেখতাম, আজ তোকে আমার লুজার মনে হচ্ছে। সুমুকে কি মনে করেছিলি? একটা নারী, একটা শরীর। আরিয়ান রেগে গিয়ে বলল। ভালোবাসি আমি ওকে, ছুতে চাইতেই পারি। রায়ান ঝুঁকে একটু সামনে গিয়ে বলল, ভালোবাসিস তুই, তাহলে ওর সম্মানে হাত বাড়ালে কেন ডফর? ওর চোখে ভয় না আনতি? ওর গলা থেকে কান্না না তুলতি? ওর সামনে কি একটু ভালো সেজে থাকতে পারতি না? তুই যেটা করতে চাচ্ছিলি সেটা ভালোবাসা না, লাউসার জুলার্স। একটু থামলো রায়ান, তারপর আবারও বলল, আর ভালোবাসা? এই অবস্থাও তুই সেই মেয়ের কথা ভাবছিস? আরে ট্রাজিক লাভার বয়। হঠাৎ সে কাদের অভিনয় করে। সে যদি তোর না হয় তাহলে তোর কি হবে বন্ধু? এক সেকেন্ড চুপ থেকে হো করে হেসে উঠল সে। আয়নের রাগে গলা কাঁপে, দাঁতের দত চেপে বলে, তুই এটাকে মজা ভাবিস? তুই যদি কাউকে ভালোবাসতি তাহলে তুই বুঝতি। রায়ান কাঁধ ছাকিয়ে হেসে উঠল। কি বললি? আমি আর ভালোবাসা? সে হেসে হেসে দু হাত তুলে অভিনয় করে বলল, ও, একদিন এক মেয়ে এসে বলবে, রায়হান, তোমার চোখে আমি আমার পুরো দুনিয়া দেখি। আর আমি বলবো, ওরে মা, আমি তো তোমার চোখে সাদা আর কালো দেখি। মেয়ে মানুষ, দূর, শুনতেও তো জোকস লাগে। ওরা চা বানায় বিষ দিয়ে, আর ভালোবাসা বানায় ল্যান্ড করে। আমি তো মেয়েদের নাম শুনলেই অ্যালার্জি হয়। রায়ানের চোখ গোল করে আবারও বলল, একটা মেয়ে আমায় বলেছিল, আপনি না খুব মিস্টিরিয়াস, ডেঞ্জারাস। আমি বললাম, হ্যাঁ, আমি ঠিক ওই সাপটা যে চাম করে তারপর কামড়ায়। একটু থেমে ব্যঙ্গ করে বলে, আর ভালোবাসা, মেয়ে মানুষ, দুইটা শব্দ একসাথে শুনলে আমার পেট ব্যথা করে। সুকুচ গেল। তুইও একদিন কাউকে ভালোবাসবি রায়ান। তোর ভালোবাসা আমার ভালোবাসার থেকে অনেক বেশি গভীর হবে, আর সেদিন আমিও হাসবো এইভাবে। রায়ান চোখ কুচকে বলল, ওইটা তোর স্বপ্নই থেকে যাবে। রায়ান চৌধুরী আর ভালোবাসা দুশালা। এর চেয়ে বল রায়ান চৌধুরী তার হাতে চুরি পড়বে, সেটা বিশ্বাসযোগ্য হবে। কিন্তু ভালোবাসা, নো এডেয়ার। রায়ান ঘাড় ঘুরিয়ে হেসে আবারও বলল, ভালোবাসা আমার জীবনে আসবে না। ওটা আমার দরজায় আসলে আমি ভিতর থেকে দরজা লক করে দিই। মেয়ে মানুষ মানে ছলনায় মুড়া এক একটা নাটকের কন্টেনার। ওদের ভালোবাসা মানে গোলাপ নয়, ওদের ভালোবাসা হলো বন্দুকের টিগার। একবার টিপলে কফিন রেডি। রায়ান আলতো হেসে বলল, তুই তো ভালোবাসিসনি, তাহলে ভালোবাসা সম্পর্কে এত কিছু জানিস কিভাবে? জানতে হয়, কখনো কখনো লিমিটের বাইরে গিয়েও আমাদের অনেক কিছু জানতে হয়। ইউ নো হোয়াট? একটা মেয়ে একদিন আমায় বলেছিল, রায়ান চৌধুরী, তুমি তো রাফ, বাট ইউ হ্যাভ এ গুড হার্ট। হাসলো রায়ান, ঠোঁট বাঁকিয়ে বলল, আমি কি বলেছিলাম জানিস? আমি বলেছিলাম, সে হার্ট আমি ফেলে এসেছি, এখন কেবল লিভার আছে, তাও পিষে পড়া। রায়ান চৌধুরী হার্ট নামক জিনিসটা নিজের মধ্যে ক্যারি করে না। রায়ান, তুই কি এখানে আমার মাথা ব্যথা বানাতে এসেছিস? না ব্রো, তোকে বুঝাতে এসেছি, ভালোবাসা গল্পের শব্দ, বাস্তবে এর নাম হলো দুর্বলতা। আমি কাউকে কখনো ভালোবাসিনি, আর কোনোদিন বাসবও না, কারণ আমি মানুষকে বিশ্বাস করি না, বিশেষ করে নারীদেরকে তো একদমই না। এটা কেমন বোঝানো রায়ান?
রায়ান হাসল। তোর সুমুকে চাই, তাহলে বুদ্ধি দিয়ে ছিনিয়ে নে। এই দুনিয়াতে আবেগে বা ভালোবাসা দিয়ে কিছু হয় না, জিতে নিতে হয়, ছিনিয়ে নিতে হয়, একদম নির্মম আর নিষ্ঠুরভাবে। যৌবন দিয়ে নয়, বুদ্ধি দিয়ে খেল। ওই মেয়েকে পেতে চাইলে দয়ালু না, নির্মম হ। প্রতিশোধ এমনভাবে নিস যেন কেউ বুঝতেই না পারে কখনো। রায়ান আরেকটু সামনে এগিয়ে এসে বলল, তুই চাইলে আমি তোর পাশে আছি। না, তোর প্রেমের জন্য না, তোর প্রতিশোধ দেখার আনন্দের জন্য। কারণ আমার কাছে মানুষ শুধু এন্টারটেনমেন্ট। আরিয়ান ফিসফিস করে বলল। তুই রাক্ষস। রায়ান হাসতে হাসতে বলল, না রে, আমি বাস্তব। রাক্ষস হলো তুই নিজে, ভালোবাসার নামে অন্যের স্বাধীনতা ছিনিয়ে নিতে চাওয়া। এটাই তো আসল পাপ। তুই চাইলে আমি শিখাবো কিভাবে নায়কের মুখোশ পরে খলনায়কের খেলাটা খেলা যায়। ঠিক কি বলতে চাইছিস? রায়ান হাসতে হাসতে ঠোঁট চেপে ধরল, তারপর একদম নিস্তেজ গলায় বলে, শোন, ভালোবাসা কিছু দিয়ে হয় না। মেয়ে মানুষ, ওদের ভালোবাসা মানে শুরুর আদর, মাঝে চালাকি, শেষে বিশ্বাসঘাতকতা। আমি অন্ধ ছিলাম না, তাই কখনো পড়িনি এই প্রেম নামক ফাঁদে। নারীর চোখে পানি আসে যখন দরকার হয়, ওদের গলা কাঁপে যখন ফায়দা লাগে। ওরা ভালোবাসা দেয় না, ওরা ভালোবাসার মরুকে নিজস্ব লাভ খুঁজে দেয়। প্রেম ভালোবাসা পুরুষকে জুতা বানায়, আর তার আত্মবিশ্বাসকে মেঝেকে টেনে নেয়। তুই বললি আমিও একদিন কাউকে ভালোবাসবো। দূর, ওই আবেগী বাজে গল্পের বয়স আমি পার করে এসেছি। ভালোবাসা একটা সফট কিল। আমি ওর চেয়ে গুলেই পছন্দ করি, কম কষ্ট দেয়। তুই যদি ওকে পেতে চাস, তোকে পাগলের মতো ভালোবাসতে হবে না। ওর শত্রুর মাথা ঠান্ডা করে তার সব কিছু কেড়ে নিতে হবে। ভালোবাসা নয়, কৌশল, নির্মমতা আর জিতে নেওয়ার সিস্টেম শিখ। আচ্ছা, সব বুঝলাম, কিন্তু দেখিস তুই সত্যি একদিন কাউকে না কাউকে ভালোবাসবি। আরে না ভাই, ভালোবাসতে হার্ট লাগে। আমি তো হার্ট বহু আগেই আমার সার্জারিস করে সে হার্ট দূরের একটা নোংরা নর্দমায় ফেলে এসেছি। এখন বুকের ভিতর শুধু একটা ফুসফুস আর কিছু বিষ জমা আছে। মেয়ে মানুষ অনেক কিছু পারে রায়ান। ওরা পারে একটা ছেলেকে নষ্ট বানাতে, আবার ওরাই পারে একটা ছেলেকে ভালো বানাতে। মেয়ে মানুষ দেখলে আমার কিডনির রিডিং বেড়ে যায়, বিপি লাফায়। সে আর একটু নিচু গলায় বলল, ভালোবাসা আমার দরজায় এসেছিল একদিন। আমি ভিতর থেকে দরজা লক করে বলেছিলাম, বলবারি বেশ, আমি মেয়ে মানুষকে বিশ্বাস করি না। আমি ওদের অবজার্ভ করি আর ভাবি কীভাবে ওরা হাসির মতো আই লাভ ইউ বলে আর কাশির মতো ব্যাকআপ করে। এই রায়হান চৌধুরীর হৃদয়কে অর্গান ডোনেশন আর আবেগকে হরমোন ইমব্যালেন্স মনে করে। সুমু ডিফারেন্ট ব্রো। হয়তো, কিন্তু ভালোবাসা আমারে দেখে রাস্তা বদলায়। হার্ট, লিভার, ফুসফুস সব ছেড়ে আমি কেবল মগজ দিয়ে চলি। কারণ মেয়ে মানুষে বর্ষা করাটা মানে ছাতা দিয়ে বজ্রপাত ঠেকানো উঠাই। রায়ান, মেয়ে মানুষ নিয়ে পিএইচডি করছিস নাকি? না, মেয়ে মানুষ আমার খেলার গুটি। মেয়ে মানুষের চোখে পানি দেখলেই আমার নিউরন না মেয়ে মানুষ আমার খেলার গুটি। মেয়ে মানুষের চোখে পানি দেখলেই আমার ইউরন টেক রিঅ্যাটাক করে। ওরা কান্না করে পাবলিসিটির জন্য। তাই আমি হার্ট রাখি না, বডির মধ্যে একটা নো এন্ট্রি বোর্ড চুলাইছি। তোকে শেষ কিছু কথা বলি আরিয়ান, নারীরা প্রেমে পড়ে না, ওরা হিসেব করে কে কতটা দিতে পারবে। প্রেম, ভালোবাসা এসব শুধু মুখে বলে, হৃদয়ে রাখে লুস্কানের খাতা। ওরা সুযোগ পেলে পুরুষের বুকের রক্ত নিয়ে নিজের ঠুটে রাঙায়। তুই ভালোবাসা বলিস আর আমি দেখি বিশ্বাসঘাতকতা। নারী জাতিকে আমি চিনি, ওরা কখনো ভাঙে না, ওরা ভাঙায়। ওরা কখনো কাঁদে না, ওরা কাঁদায়। আমি নারীদের ঘৃণা করি, কারণ
ওরা দুর্বলতা খুঁজে। তুই যতই শক্ত হ, ওরা খুঁজবে তোর ভিতরের ফাটল। ভালোবাসা একটা অস্ত্র, আর নারী হলো সেই অস্ত্রের কৌশলী ব্যবহারকারী। ভালোবাসা মানে পুরুষের জন্য বেঁচে থাকা, আর নারীদের জন্য নতুন কাউকে বেছে নেওয়ার অজুহাত। ভালোবাসা হলো পুরুষের দুর্বলতা আর নারীর সুবিধা। দ্যাটস ওয়াই সুমুকে পেতে চাইলে লালসা আর কোমলতা ছেড়ে দে। নির্মম হ, নির্দয় হ, কেড়ে নে, ধ্বংস কর। সন্ধ্যার আলোর রং সেজে উঠেছে চারিদিকে। সুমু পরেছে অফ হোয়াইট রঙের এমব্রয়ডারি কাজ করা শাড়ি, ছোট নুড শেড। সেরাজ পাশে দাঁড়িয়ে কালো শার্টে। দুজনেই নিচে নেমে এলো ধীর পায়ে। ঠিক তখনই বাড়ির মেইন গেট পেরিয়ে ভেতরে ঢুকলো রোজা আর অনন্যা খাতুন। রোজার চোখের নিচে স্পষ্ট ডার্ক সার্কেল, চেহারায় ক্লান্তি আর অস্থিরতা। এই 3 দিনে রোজার অবস্থা প্রায় নাজেহাল। সুমু অবাক চোখে তাকালো রোজার দিকে, কিন্তু মুখে কিছু বলল না। নীরব দৃষ্টিতে কিছু বোঝার চেষ্টা করলো, কিন্তু সেরাজের উপস্থিতি তাকে বাধা দিল। রোজার চোখ একবার সুমুর দিকে পড়ল। অনন্যা খাতুন দাঁড়িয়ে পড়লেন, এক পলক সুমুর দিকে তাকালেন, যেন কিছু বলতে চোখ থেমে গেলেন। সুমু শান্ত ভঙ্গিতে এগিয়ে গেল অনন্যা খাতুনের দিকে, মুখে কোমল ভদ্র হাসি নিয়ে বলল, আম্মু, আমরা একটু বাইরে যাচ্ছি। খান সাহেবের একটা শুট আছে আজ, সেই কাজে। এক মুহূর্তের জন্য অনন্যা খাতুন তাকিয়ে রইল সুমুর দিকে, কিছু বললেন না। কিন্তু রোজা রাগে ফেটে পড়ল, সে ক্ষিপ্ত গলায় বলল, তুমি কি বললে? আমার ব্রোয়ের অবস্থা খারাপ বানিয়ে তাকে হসপিটালে শুইয়ে দিয়ে তুমি তোমার হাজবেন্ডের সাথে শুট করতে যাচ্ছ? এই বলে সে সুমুকে ধাক্কা মারল। সুমু ব্যালেন্স হারিয়ে ফেলল। সে পড়ে যাওয়ার আগে সেরাজ এক হাত বাড়িয়ে টেনে ধরল সুমুকে। তার শক্ত বাহুতে জড়িয়ে বুকের ভেতর টেনে নিল সুমুকে, বজ্রের মতো গর্জন করে বলল, ডোন্ট। আর একবার যদি আমার ওয়াইফকে ছুঁয়ে দেখিস রোজা, আই সোয়ার তুই নিজেও হসপিটালে যাবি। রোজা থমকে গেল। সেরাজের চোখে সেই আগুন দেখলো। সুমু মাথা নিচু করে রইল, কিছু বলল না। সেরাজের বুক থেকে নিজেকে আলতোভাবে সরিয়ে নিল, চোখ নিচু, মুখে অর্ধেকটা চুলে ঢাকা। মেঝের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। রোজা তখনও দাঁড়িয়ে, ক্ষোভে ফেটে পড়েছে সে এগিয়ে এলো। এবার আর রাগ নয়, কঞ্চটা কোমল আর করুণ করে সেরাজের দিকে হাত বাড়িয়ে বলল, এসকে। ঠিক তখনই সুমু এক হাতে এগিয়ে এসে রোজার গলা চেপে ধরল। তার শরীর শক্তি যেন 5 জনের সমান। সুমুর চোখ লাল রক্ত জলের মতো টলমল করছে, চোখে সাদা অংশ রক্তবর্ণ হয়ে গেছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়েছে। সুমু কড়া গলায় বলল, ডোন্ট টাচ হিম। অন্য কথা চিৎকার দিয়ে এগিয়ে এলেন। ছাড়ো সুমু, তুমি পাগল হয়ে গেছো, ছেড়ে দাও রোজাকে। তিনি সুমুর হাত ধরে টানলেন, কিন্তু সুমুর এক হাত একটু চুলো নড়ল না। মেয়েটা যেন মুহূর্তে পাথরে রূপান্তরিত হয়েছে। অর্ণা খাতুনের মুখে আতঙ্ক, তার চোখ ছলছল করে উঠেছে। রোজা গলা দিয়ে শব্দ বের করার চেষ্টা করছে, কিন্তু সুমুর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। সেরাজ তখন হেঁটে গেল কিচেনের দিকে, একদম নির্লিপ্ত ভঙ্গিতে, যেন কিছু ঘটছে না। ফ্রিজ খুলে একটা রেড বুলের ক্যান বের করলো, ঢাকনাটা খুলে চুমুক বসালো। তারপর ফিরে এসে সোফার উপর হাত মেরে দিয়ে হালান দিয়ে বসলো। ছোট একটা তাচ্ছিল মেশানো হাসি দিয়ে বলল, শি ইজ নট উইক অ্যানিমোর রোজা, আমার সুইটহার্টকে আর কেউ ভাঙতে পারবে না। রোজার মুখ ফ্যাকাশে, হাত শিথিল হয়ে গেছে, চোখে ভয় জমেছে। তার মনে হলো আজই তার শেষ দিন। সুমু রোজার গলা চেপে ধরা অবস্থায় তাকে নিয়ে সোফার কাছে গেল। এক ধাক্কায় রোজাকে সোফার উপর ছুঁড়ে ফেলল। ছাড়া পেতেই রোজা কাশতে শুরু করলো। সুমু সেন্টার টেবিলের উপর রাখা কাচের ফুলদানিটা তুলে নিয়ে দেয়ালের সাথে বাড়ি মেরে ভেঙে ফেলল। হাতে থাকা ভাঙা অংশটুকু রোজার গলায় চেপে ধরল, বলল, রোজা, খান সাহেব, যদি ওনাকে আমি এই মুহূর্তে মেরে ফেলি তাহলে আপনি লাশটা গুম করতে পারবেন? তার মুখে আতঙ্ক স্পষ্ট। অর্ণা খাতুন ছুটে এলেন। সেরাজ হালকা বাঁকা হাসি দিয়ে বলল, অফকোর্স সুইটহার্ট, ইউ কিল হার। একটা ভয়ানক স্বস্তির ঢেউ ছড়িয়ে গেল সুমুর ছোটে। সে একটু হেসে চোখ ফিরিয়ে নিয়ে রোজার দিকে থেকে অর্ণা খাতুন সুমুর কাঁধ ধরে টান দিয়ে সরিয়ে দিয়ে বললেন, শান্ত হও মামুনি, ও তোমার স্বামীকে আর ছুতে চাইবে না, তুমি শান্ত হও। সুমু এবার ধীরে ধীরে কাঁচের টুকরোটা ফেলে দিল নিচে। তার শরীর কাঁপছে রাগে, বুক ওঠানামা করছে, এখনো তার ভেতরে আগুন জ্বলছে। সেরাজ এবার এগিয়ে এসে সুমুর পাশে দাঁড়ায়, সুমুর হাতে হাত রাখে। তার চোখে স্বস্তি নয়, বরং এক ধরনের অহংকার। এই রূপ, এই আগুন, এটাই তার সুইটহার্ট। সুমু ধীরে ধীরে শান্ত হচ্ছে, কিন্তু চোখের রাগ এখনো ঝলসে উঠেছে।
সেরাজ নরম কঞ্চে বলল। মম, আমরা বেরোচ্ছি। তারপর সে সুমুর দিকে তাকিয়ে বলল, চলো সুইটহার্ট। সুমু এক মুহূর্তে সেরাজের মুখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। কোনো কথা না বলে সে নিঃশব্দে সেরাজের হাত মুঠো করে ধরল। যতদিন পর্যন্ত আমি আছি কেউ আমার স্ত্রীকে স্পর্শ করতে পারবে না, আর যদি করে তাহলে পরিণাম এর চেয়েও ভয়ানক হবে। রোজা এখনো সোফায় বসে হাঁপাচ্ছে। সেরাজ দরজার দিকে পা বাড়াতে গিয়ে পেছনে না তাকিয়ে বলে উঠল। দরজাটা খুলে গেল ধীরে। সুমু সেরাজের পাশে মাথা নিচু করে, চোখে যেন আগুনের ছায়া তার। দুজনেই একসাথে বেরিয়ে গেল বাড়ি থেকে। মেকআপ রুমে মেকআপ আর্টিস্ট চুপচাপ কাজ করছিল। সুমু রোবটের মতো বসে আছে। সে আজ পরেছে এক লম্বা কালো লেহেঙ্গা, নিচে ভারী ঘের, উপরটা মেটালিক ব্ল্যাক এমব্রয়ডারি, অন্যটা পুরো জর্জেট কিন্তু হালকা ছিলিমিলি দেওয়া, একদম রূপকথা রাজকুমারীদের ড্রেসের মতন। মেকআপ আর্টিস্টদের ধীরে ধীরে সুমুর চুলগুলো খুলে কাঁধের এক পাশে নামিয়ে দিল। সুমুর নিজের লেহেঙ্গার দিকে তাকিয়ে বলল, মেকআপ এই পোশাকে তো আরো ভয় লাগছে, এত ভারী। আর্টিস্ট হেসে বলল, ভয়ের কিছু নেই ম্যাম, আপনি পারবেন। সুমু অন্যটা ঠিক করে চোখ তুলে আয়নায় তাকায়। কালো চুল, কালো লেহেঙ্গা, কপালে পাথরের ছোট্ট টিপ, ছোটে হালকা মেটালিক রং, নিজেকে একদম অপরিচিত লাগছে তার। সে নিচু গলায় বলল, আমাকে তো পুরোপুরি দেখবে না, তাহলে এত সাজ কেন? আপনি স্যারের জন্য সাজছেন ম্যাম? আপনার এই সাজ গোটা দুনিয়া না শুধু একটা মানুষ দেখবে। সুমু লজ্জা চোখ নামিয়ে নিল। মেকআপ আর্টিস্ট তার কাজে মন দিল। সেরাজ পরেছে সম্পূর্ণ কালো ব্লেজার, ভেতরে সিল্কের শার্ট, হালকা ওপেন করা কলার, গলায় কোনো টাই নেই। আয়ুব সেরাজের ব্লেজারটা একটু ঠিক করে দিতে দিতে বলল, ভাই তোকে তো কালোতে ভয়ঙ্কর সুদর্শন লাগছে। আজ কতজন পাগল হবে খোদা মালুম। তুই শুধু একটু হেসে ফেললেই ব্যাস কাজ হয়ে যাবে। সেরাজ কিছু বলল না। আয়নার সামনে দাঁড়িয়ে হাত ঘড়িটা বাঁধতে ব্যস্ত হয়। অমিত পেছন থেকে বলে, তোর এক্সপ্রেশনে আগুন ভাই, কেবল ভাবিজির সামনে একটু কোমল হবি ব্যাস। তিনজনে মিলে কিছুক্ষণের জন্য আড্ডায় মেতে উঠল। বয়েস, আজ এমন কিছু করব যেটা ইউটিউবে ছাড়লে কোটি কোটি ভিউ যাবে। মোমবাতি কি একটু বেশি হয়ে গিয়েছে বলে মনে হচ্ছে না? না না, রুমে যতই আলো থাকুক না কেন, শেহরাজের চোখ ভাবিজিকে ছাড়া অন্ধকারই লাগবে। রুমটা ফুল কালো সোনালি থিমে ডেকোরেট করা। দেয়ালে চারপাশে সিল্কের ব্ল্যাক কার্টেন, মাঝে সোনালি রশ্মি দিয়ে বানানো ব্যাকড্রপ। ফ্লোরে লম্বা সাদা মোমবাতি জ্বলছে ধীরে ধীরে। রুমে উঠছে বাবল। মেঝেতে গোলাপের পাপড়ি ছড়াছড়ি। ফগ মেশিন থেকে কৃত্রিম ধোঁয়া বেরোচ্ছে। হালকা হাওয়া পর্দাগুলো উঠছে। নিহাল আর রাহিন তখন ফাইনাল টাচ দিচ্ছে। সাউন্ড চেক, আলো চেক, ক্যামেরা লেন্স সব চেক করছে। রিশান এসে বলল। সকলে একসাথে হেসে উঠল। নিজেদের কাজ শেষ করে সকলে মিলে শেহরাজকে রুমের দরজার সামনে নিয়ে এলো। শারবাজ তখন একদম শুটের কমান্ডার। সে দুষ্টু হেসে বলল, এসকে তুই ক্যামেরার দিকে না তাকিয়ে শুধু চিন্তা করবি সুমুর সামনে, ব্যাস। শেহরাজ একটু হাসলো। সকলে মিলে শেহরাজকে নিয়ে বাইরে আসলো। সুমু একাই দাঁড়িয়েছিল। মেকআপ শেষ হবার পর আয়নার সামনে তার মুখ পুরো দেখা যাচ্ছে। সুমুর চোখে এক ধরনের অস্বস্তি। সে নিজের ওড়নাটা কাঁধ ঠিক করতে করতে চুপচাপ বলল, আমি পারবো তো জি। ঠিক তখনই বাইরে থেকে একটা মেয়ে এসে বলল, ম্যাম সবকিছু সেট আপ করা হয়ে গেছে, স্যারও রেডি। আপনার কি হয়ে গেছে ম্যাম? তো জি। ওকে ম্যাম, আসুন আমার সাথে। সুমু বাইরে গেল মেয়েটার সাথে। বাইরে আসতে সকলে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সুমুর দিকে। শেহরাজ এই কফি মুখে নিতেই যাচ্ছিল। সুমুকে দেখা মাত্র হাত থেমে গেল তার। শেহরাজ কফির কাপ রায়নের হাতে ধরিয়ে দিয়ে এগিয়ে আসলো। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে সুমুর পাশে দাঁড়ালো। শেহরাজকে তাকিয়ে থাকতে দেখে সুমু চোখ নামিয়ে হাসলো। তাদের দুজনের এমন সুন্দর মুহূর্ত শারবাজ ক্যামেরা বন্দি করলো। আয়ুব শারবাজকে বলল, এদের ধ্যান ভাঙার অপেক্ষায় থাকলে আজ আর শুট করা লাগবে না। আয়ুব গিয়ে শারবাজের কানের কাছে এত জোরে চিল্লিয়ে উঠল, ধ্যান ভাঙল শেহরাজের। সকলে মিলে রেডি হলো শুটের জন্য। একে একে যার যার পজিশন নিয়ে নিল। ক্যামেরাম্যান ক্যামেরা অন করলো। রাহিন গিয়ে গান প্লে করলো। শুরু হলো শুট।
শুট শেষ হতে নিঃশ্বাস ফেলার ফুসরত পেল সকলে। ক্যামেরা বন্ধ হলো, লাইট নিভল একে একে। একেবারে নিস্তব্ধতা নেমে এলো পুরো স্টেজ জুড়ে, পুরো সেট জুড়ে। ঠিক তখনই একজন ক্রু সদস্য ঠান্ডা পানি আর দুটো চেয়ার এনে দিল। সুমু একটু হাঁপিয়ে উঠেছিল। পানির বোতলটা হাতে নিয়ে এক চুমুকে শেষ করতে সেরা সুমুর দিকে তাকিয়ে নরম গলায় বলল, কেমন লাগলো সুইটার? সুমু হেসে বলল, আপনি সাথে থাকলে সব অসুন্দর অপ্রিয় জিনিসও সুন্দর লাগে। সিরাজ বোতলটা নামিয়ে মৃদু হেসে চোখ সরিয়ে নিল। এমন সময় রাহিন, ফাহিম আর শারবাজ একসাথে হাততালি দিয়ে পড়ল, অমিত এগিয়ে এসে হাসতে হাসতে বলল, দুজনকে দেখে মনে হচ্ছে যেন সিনেমার রোমান্স আসলেই জীবন্ত হয়ে উঠেছে। ওদের পুরো পারফরমেন্স জীবন্ত আর বাস্তব ছিল। এই শুটে কোনো অভিনয় নেই, পুরোটাই বাস্তব ভালোবাসার গল্প। সেরা সুমুর দিকে তাকালো। সুমু একটা মিষ্টি হাসি উপহার দিল তার খান সাহেবকে। সেটের বাকি সকলে একে একে শুটিং স্পট গুছিয়ে নিতে লাগলো। গাড়িগুলো প্রস্তুত হচ্ছিল বাড়ি ফেরার জন্য। ভাবিজি, আসলে আগুন আর ভাবিজির পাশে যে আছে সে আগুনে প্রেমের বারুদ, একদম পারফেক্ট জুটি। সুমু লজ্জায় হেসে মুখ নামিয়ে ফেললো। সেরা চুপচাপ তাকিয়ে নিহান আবার বলল, চল সবাই, আজ তো ভালো শ্যুট হয়েছে। এসকে আমাদের সবাইকে বিরিয়ানির সাথে যে যা খেতে চাই সব খাওয়াবে, তারপর বাড়ি ফিরে রেস্ট দরকার, কাল আবার নতুন অফিসে আসতে হবে। সকলে উঠে দাঁড়ালো। একে একে গাড়িতে উঠে পড়লো সবাই। গাড়িগুলো একে একে রওনা দিল। দিন শেষে গাড়িতে সুমু আর শেহরাজ পাশাপাশি বসেছিল। গাড়ির কাচের বাইরে রাতে নিস্তব্ধতা। সুমু জানালার বাইরে তাকিয়ে আছে চুপচাপ। শেহরাজ তার দিকে তাকিয়ে আস্তে করে হাতটা এগিয়ে দিল। সারা জীবন পাশে থেকো এমন করে। সুমু কথা না বলে শুধু হাতটাই ধরল। শেহরাজ আলতো হাসলো। সুমু শেহরাজের কাছে মাথা রাখলো। গাড়ির ভেতর নেমে এলো এক অদ্ভুত নিঃশব্দ ভালোবাসা। গাড়ির ভিউ মিরর সাক্ষী থাকলো সুমু রাজের ভালোবাসার।